সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ। যেসব ধাতব অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী বলে। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না এদেরকে তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর বলে। তড়িৎ পরিবাহী হলো 3 প্রকার: সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার কন্ডাক্টর। আর কন্ডাক্টর আমরা কোনগুলোকে বলবো? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে সেগুলো হলো কন্ডাক্টর। আর ইনসুলেটর হলো যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না সেগুলো ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর হলো যেসব পদার্থকে উচ্চ তাপমাত্রায় নিয়ে গেলে সেগুলো কন্ডাক্টরের মতো আচরণ করে থাকে। সাধারণ অবস্থায় এগুলো ইনসুলেটরের মতো আচরণ করে, সেগুলো হলো সেমিকন্ডাক্টর। অর্থাৎ সাধারণ অবস্থায় সেমিকন্ডাক্টর যে পদার্থগুলো রয়েছে এগুলো বিদ্যুৎ পরিবহন করে না। যখন এগুলো তাপমাত্রা বাড়ানো হয়ে থাকে তখন সেগুলো কন্ডাক্টরের মতো আচরণ করে এবং বিদ্যুৎ পরিবহন করে থাকে। আর 5টা কন্ডাক্টর দেখে নিই আমরা: সিলভার, গোল্ড, কপার, স্টিল, সি ওয়াটার। এটা কন্ডাক্টর। আর ইনসুলেটরগুলো হলো রাবার, গ্লাস, অয়েল, ডায়মন্ড আর ড্রাইউড। ধাতব বন্ধনে আবদ্ধ ধাতব ক্যালাস জালির মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে থাকে। ধাতব বন্ধনে আবদ্ধ ধাতব ক্যালাস জালির মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে থাকে। কঠিন আয়নিক ক্লাস জালিতে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন আবদ্ধ থাকে, তাই কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী। মনে রাখবো আমরা, কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী। কারণ কি এখানে? কারণ এই ক্লাস জালিতে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন আবদ্ধ থাকে। আর গ্রাফাইটে একটি মুক্ত ইলেকট্রন থাকায় একটি তড়িৎ পরিবাহী। গ্রাফাইট মুক্ত ইলেকট্রন থাকায় একটা তড়িৎ পরিবাহী। আর কন্ডাক্টিভিটি 2 ধরনের: একটা মেটালিক কন্ডাক্টিভিটি আর একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি। এটা হলো ইলেকট্রনের মুভমেন্টের কারণে সৃষ্টি হয়, আর এটা আয়নের মুভমেন্টের কারণে সৃষ্টি হয়। এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না মেটালিকে, আর ইলেকট্রোলাইটিকে কেমিক্যাল চেঞ্জ হয়। এটার মধ্যে মেটালিকের মধ্যে কোনো পদার্থ ট্রান্সফার হয় না, আর এটার মধ্যে পদার্থ ট্রান্সফার হয়ে থাকে। এখানে মেটালিকের মধ্যে ওহম ল ফলো করা হয়, আর ইলেকট্রোলাইটিকে ওহম ল ফলো করা হয় না। এখানে রেজিস্ট্যান্টের কারণে মেটালিকে তাপমাত্রা বৃদ্ধি পায়, এখানে তাপমাত্রা বৃদ্ধি পায় না ইলেকট্রোলাইটিকে। তারপর মেটালিকে ফ্যারাডে ল অ্যালাউ না, আর ইলেকট্রোলাইটিকে ফ্যারাডে ল অ্যালাউ। তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা। আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা বলে। তড়িৎ বিশ্লেষণের পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কালে আয়নগুলো দ্বারা তড়িৎ বহনের বিরুদ্ধে ওই পরিবাহী যে বাধা সৃষ্টি করে তাকে পরিবাহী রোধ বলা হয় থাকে। একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এই ইলেকট্রন আয়নগুলো তড়িৎ বহনের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করতেছে সেটা হলো তড়িৎ পরিবাহী রোধ বলা হয় থাকে। পরিবাহী রোধ আর ইজ ইকুয়াল টু 1 / পরিবাহিতা অর্থাৎ 1/L। পরিবাহীর একক সিজিএস এককে পার ওহম, এসআই এককে সিমেন্স বলে। 1 ওহম পার ওহম ইজ ইকুয়াল টু 1 mho। তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতার প্রকারভেদ। তড়িৎ বিশ্লেষণের আপেক্ষিক পরিবাহিতাকে কে দ্বারা প্রকাশ করা হয়? কাপ্পা। আর তড়িৎ বিশ্লেষণের তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিশ্লেষণের মোলের পরিবাহিতাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কে ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা L ইন্টু ক্যাপিটাল L ইন্টু স্মল l বাই a। এর একক হলো সিজিএস এর একক হলো mho পার সেন্টিমিটার, এসআই একে সিমেন্ট পার মিটার। ল্যামডার সূত্র হলো কে ইন্টু 1000 বাই সি। এর একক হলো সিজিএস এ mho সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে সিমেন্ট মিটার স্কোয়ার। ল্যামডা এম ইজ ইকুয়াল টু কে ইন্টু ভি, আর এর এককে সিজিএস এ mho সেন্টিমিটার স্কোয়ার পার মোল। তুল্য পরিবাহিতা ও মোলার পরিবাহিতার বৈশিষ্ট্য। তড়িৎ বিশ্লেষণের পরিমাণ নির্দিষ্ট, তড়িৎ বিশ্লেষণের আয়তন নির্দিষ্ট নয়। তড়িৎ বিশ্লেষণের নির্দিষ্ট ও ঘনমাত্রা নির্দিষ্ট নয়। নির্দিষ্ট আয়তনে একই তড়িৎ বিশ্লেষণের তুল্য পরিবাহিতা ও মোলার পরিবাহিতা ভিন্ন হয়ে থাকে। এখানে ল্যামডা আর রুট সি এর একটা গ্রাফ দেওয়া হয়েছে, যে ল্যামডা নটের ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে একটা সরলরেখা নিচের দিকে নামে আসবে,
আর এটার ক্ষেত্রে ফর উইক ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে শুরুর দিকে উপর থেকে ধীরে ধীরে যত ঘনমাত্রা বাড়বে তত এটা দিকে নামিয়ে আসবে। পরিবাহিতা নির্ণয়ে ব্যবহৃত কোষ ও কোষ ধ্রুবক। একটি নির্দিষ্ট আয়তনের তড়িৎ বিশ্লেষণের রোধ মাপার জন্য নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারকে নির্দিষ্ট ব্যবধানে কাচের পাত্রে রেখে যে কোষ ব্যবহার করা হয় তাকে পরিবাহিতা কোষ বলে। কোন পরিবাহিতা কোষের দুই তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব এবং তড়িৎদ্বারের ক্ষেত্রফলের অনুপাতকে কোষ ধ্রুবক বলে। কোষ ধ্রুবকের একক সিজিএস পার সেন্টিমিটার আর এসআই এককে হলো পার মিটার। প্রবলেমটা দেখি আমরা যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পরিবাহিতা কোষে 0.05 মোলার NaOH দ্রবণের রোধ হয় 30.5 ওহম। পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক 0.367 পার সেন্টিমিটার হলে ওই NaOH দ্রবণের মোলার পরিবাহিতা নির্ণয় করো। কোষ ধ্রুবক দেওয়া আছে L/A 0.367 পার সেন্টিমিটার, দ্রবণের রোধ দেওয়া আছে আর দ্রবণের ঘনমাত্রা m, মোলার পরিবাহিতা বের করতে বলছো। আমরা সূত্র জানি K = L × L/A। এখান থেকে সূত্র বের করলাম এল এর মান আমরা লিখতে পারি আমরা যে 1/r, আর সূত্রে L/A যদি গুণ করি এখানে তাহলে K এর মানটা পেয়ে গেলাম আমরা। আবার আমরা জানি λm = K × V। এখান থেকে K এর মানটা এখানে বসিয়ে দিলাম, V এর মান দেওয়া আছে, আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে গেলাম। এখানে এককটা মোস্ট ইম্পর্টেন্ট। কোন পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মাত্রাগুলো 0.9 সেন্টিমিটার, 1.005 সেন্টিমিটার এবং তড়িৎদ্বারের দুটির মধ্যবর্তী দূরত্ব 4.5 সেন্টিমিটার হলে ওই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক কত? এখানে L এর মান দেওয়া আছে 4.5 সেন্টিমিটার, তড়িৎদ্বারের ক্ষেত্রফল 0.9 × 1.005 থেকে গুণ করলে 0.9045 সেন্টিমিটার স্কয়ার হয়। আর কোষ ধ্রুবক জানি L/A, মান বসিয়ে দিলাম কোষ ধ্রুবকের মান। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ ও তাদের একক। কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলা হয় থাকে, এর একক কুলম্ব। কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে, এর একক হলো এম্পিয়ার। আর কোন সুপরিবাহীর মধ্য দিয়ে এম্পিয়ার তড়িৎ প্রবাহ সেকেন্ডে সময় চললে যে পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ চার্জ বলে, এর একক হলো কুলম্ব। 1 কুলম্ব = 1 এম্পিয়ার × 1 সেকেন্ড। ফ্যারাডের প্রথম সূত্রটা দেখি। প্রথম সূত্র হলো তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ পরিমাণের সমানুপাতিক। এগুলো হলো ফ্যারাডের প্রথম সূত্রের রূপ। W = Q, Q = 1 × T আর W = ZIT। রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোন পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয় তাকে সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = W/Q, এর একক হলো গ্রাম পার কুলম্ব। রাসায়নিক তুল্যাঙ্কের একে Z দ্বারা প্রকাশ করা হয়, এটা পারমাণবিক ভর বা যোজনী × 96473 কুলম্ব। এ হলো দুইটা সূত্র, জেডের সূত্র, রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম্ব। হাইড্রোজেন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00001047 গ্রাম পার কুলম্ব। ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা কি কি? কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণে পরিবাহীর বেলায় প্রযোজ্য ফ্যারাডের সূত্র। শতভাগ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হলে সেক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য। আর কোনো তড়িৎ বিশ্লেষণে একসাথে একাধিক জারণ বিজারণ ঘটলে ফ্যারাডের সূত্র গণনার ক্ষেত্রে ত্রুটি ঘটবে। এই হলো সীমাবদ্ধতা ফ্যারাডের সূত্রের। শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। ফ্যারাডের সিগনিফিকেন্ট কি কি? ফ্যারাডের সূত্র মূলত প্রয়োগ করা হয়ে থাকে একটি ইলেকট্রনের চার্জের হিসাব করতে। এগুলো হলো ফ্যারাডের ল এর সিগনিফিকেন্স। ম্যাথ দেখি। 5 এম্পিয়ার মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণ দিয়ে মধ্য দিয়ে চালনা করলে তড়িৎদ্বারে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? মোট সময় 1 মিনিট 60 সেকেন্ড, 60 মিনিট, এখানে 60 × 60 3600 সেকেন্ড। মোট প্রবাহিত বিদ্যুৎ পরিমাণ Q = IT। আর কপার 2+ যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কপার আয়নে পরিণত হবে। আর 2 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা সঞ্চিত হয় 1 মোল কপার, অর্থাৎ 63.5 গ্রাম কপার। অর্থাৎ 5 × 3600/96500 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা সঞ্চিত হয় 5.922 গ্রাম কপার। এবং কপারটা বের করলাম কত গ্রাম কপার সঞ্চিত হবে।
কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাবৎ 40 মিনিট যাবৎ চালনা করা হলো। তড়িৎদ্বারের সঞ্চিত কণার পরমাণু সংখ্যা নির্ণয় করো। মোট সময় কত? 40 × 60 40 মিনিট নিয়েছে, 2400 সেকেন্ড। বিদ্যুতের মাত্রা I = 0.16 অ্যাম্পিয়ার। বিদ্যুতের মোট পরিমাণ Q = IT, সূত্র জানি আমরা, IT আমরা বসিয়ে দিলাম, প্রায় এত ফ্যারাড। এখন কপার 2+, কপার সালফেট যেহেতু কপার 2+, কপার 2+ এখানে, আর SO4 2-। কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করার পরে কপার আয়নে পরিণত হবে। সেখান থেকে 2 ফ্যারাড বিদ্যুতের সঞ্চিত 1 মোল কপার বা 6.03 × 10⁻23 কপার পরমাণু। আর এই বিদ্যুৎ বের করেছি আমরা কিউ এর মান, এই কিউ দ্বারা সঞ্চিত হবে এতটি কপার পরমাণু। এখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কি, সক্রিয়তা সিরিজে কি হবে? লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস। আমরা মনে রাখবো এইভাবে নামগুলো, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, Mg2+, Lg প্লাস, জিঙ্ক 2+, এইভাবে সক্রিয়তা ক্রমটা এখানে ইনক্রিজ করে। জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। রিডক্স বিক্রিয়ায় বিজারক যে ইলেকট্রন ত্যাগ করে জারক পদার্থ তা গ্রহণ করে থাকে। বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, এতে বিজারকের সংশ্লিষ্ট পরমাণু বৃদ্ধি পায়। একে জারণ অর্ধবিক্রিয়া বলা হয় থাকে। রিডক্স বিক্রিয়ায় জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণের ফলে এর সংশ্লিষ্ট মৌলের পরমাণুটি বিজারিত হয়, এতে জারকের সংশ্লিষ্ট পরমাণু অয়ন হ্রাস পায়। একে বিজারণ অর্ধবিক্রিয়া বলা হয় থাকে। এবং কপার থেকে কপার 2+ এর দুইটা ইলেকট্রন, আর এই দুইটা ইলেকট্রন আবার Ag2+ নিচ্ছে, দিয়ে 2Ag উৎপন্ন করতেছে। আলটিমেটলি আমরা যদি যোগ করি, যদি এখন কপার প্লাস 2Ag প্লাস এদিকে দুইটা ইলেকট্রন, এদিকেগুলো এদিকে যোগ করলাম, বাম পক্ষ যোগ করলাম, ডান পক্ষ যোগ করবো, Cu2 প্লাস 2Ag প্লাস 2 ইলেকট্রন। এই উভয় পক্ষ থেকে যে 2 ইলেকট্রন কেটে দিই আমরা, Cu কপার প্লাস 2Ag প্লাস কপার 2 প্লাস 2Ag, এটা হলো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। এখন পাবো লবণ সেতু। তড়িৎ কোষে ব্যবহৃত লবণ সেতু হলো KCl বা KNO3 দ্রবণ ভর্তি উল্টানো ইলেকট্রিক কাঁচন। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো লবণ সেতু। ইলেকট্রন পটেনশিয়াল। এই ইলেকট্রন পটেনশিয়াল থেকে যদি একটা ইলেকট্রন যুক্ত হয় বা ত্যাগ করে, তাহলে সেটাকে ইলেকট্রন পটেনশিয়াল বলা হয় থাকে। এটা মূলত ভোল্টে মেজার করা হয় থাকে। এখানে দেখো, এটা ভালো আছে হাইড্রোজেন বাল্বস, এটা হলো মার্কারি, এটা প্লাটিনাম তড়িৎদ্বার একটা ওয়্যার, আর হাইড্রোজেন গ্যাস আছে এখানে। এমন এটিএম চাপে হাইড্রোজেন গ্যাস দেওয়া হচ্ছে। আর প্লাটিনাম প্লাটিনাম বেগ কভার দেওয়া আছে, এইভাবে মূলত বেগ কভার উৎপন্ন করা হয় থাকে। এটা হলো হাইড্রোজেন বাল্ব, মার্কারি, প্লাটিনাম তড়িৎদ্বার, হাইড্রোজেন গ্যাস ঢুকানো হচ্ছে এই থেকে। এখান থেকে মূলত আমরা পাচ্ছি প্লাটিনাম ব্ল্যাক কভার দেওয়া আছে এটার মধ্যে, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সমস্যাটা দেখি আমরা। নিয়ত বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা ব্যাখ্যা করো। কোষের ডায়াগ্রাম হলো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক উৎপন্ন করছে, জিঙ্ক, তারপর কপার 2+ থেকে কপার। ইএমএফ হলো ইনট কোষ = ইনট Cu2+ Cu কপার মাইনাস ইনট জিঙ্ক 2+ জিঙ্ক। এটা আমরা মুখস্থ সূত্র আমাদের। এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম, প্রতিটা মান দেওয়া আছে, মান বসালাম। 1.1 ভোল্ট, অর্থাৎ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। গিবস মুক্ত শক্তি হ্রাসের সম্পর্ক। স্থির চাপ ও তাপমাত্রায় সংঘটিত কোনো রাসায়নিক প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ততা নির্ণয়ের জন্য গিবস মুক্ত শক্তি ব্যবহৃত হয়। সিস্টেমের মোট শক্তি H, এগুলো গিবস মুক্ত শক্তি G প্লাস সিস্টেমের অলব্য শক্তি TS। আর একটা সূত্র মনে রাখবো আমরা, ΔG = ΔS মাইনাস T ΔS। গিবস ফ্রি এনার্জি। যদি ΔG <0 হয়ে থাকে, রিঅ্যাকশনটা হবে এই তিন ধরনের হতে পারে। এটা ΔG <0, ΔG <0, আর ΔG = 0। এর যদি হয় তাহলে সাম্যাবস্থা থাকবে। আর এটা হবে নট স্পন্টেনাস, আর এটা হবে স্পন্টেনাস। আর ΔH কে বলা হয় থাকে ইথালপি, এনথালপি বলা হয় থাকে, আর ΔS হলো এন্ট্রপি। নান্স সমীকরণ দেখি আমরা। নান্স সমীকরণে
আমরা এটা শুধু মনে রাখবো যে E is equal to E naught minus KT by NE ln reduction by oxidation, বা আমরা এটাও বলতে পারি বা এটাও বলতে পারি, যে কোনো একটা আমরা বলতে পারি। নান সমীকরণ মূলত সব ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করা হয় থাকে। E is equal to E naught minus KT by NE ln reduction by oxidation। সমস্যাটা দেখি আমরা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.5 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক তড়িৎদ্বার ডুবালে তখন ওই তড়িৎদ্বারের বিভব কত হবে নির্ণয় করো। এখানে E naught জিঙ্ক 2 প্লাস জিঙ্ক দেওয়া আছে মাইনাস 0.76 ভোল্ট। নাম তত্ত্ব মতে জিঙ্ক ধনুটি জিঙ্ক 2 প্লাস আয়নের দ্রবণে ডুবালে জারণ ক্রিয়া ঘটবে, আর জিঙ্ক 2 প্লাস দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। নাম সমীকরণ মতে অক্সিডেশনের ক্ষেত্রে বাই করবো আমরা একবার, বাই করার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসের ক্ষেত্রে মান বাই করবো। এটা রিডাকশনের ক্ষেত্রে এখানে মান দেওয়া আছে Mn প্লাস, এক্ষেত্রে ফাইনাল একটা মান বের করে নেব আমরা, OS 7689 ভোল্ট। ইলেকট্রোডের প্রকারভেদগুলো কী কী? মেটাল ইলেকট্রোড, হাইড্রোজেন ইলেকট্রোড, তারপর ক্যালোমেল ইলেকট্রোড, আর একটা রিডক্স ইলেকট্রোড। প্রাইমারি কোষ কোনটাকে বলা থাকে? যে তড়িৎ কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি তড়িৎ উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখে তাকে প্রাথমিক কোষ ও প্রাইমারি কোষ বলা থাকে। ড্যানিয়েল কোষ আর শুষ্ক কোষের উদাহরণ। সেকেন্ডারি কোষ, যে তড়িৎ রাসায়নিক কোষ বাইর থেকে বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি সঞ্চিত করা হয় এবং পরে ওই রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করা হয় তাকে সেকেন্ডারি কোষ বলা থাকে। লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। এইটা হলো একটা ভোল্টাইক সেলের চিত্র, এটা হলো ড্রাই সেলের চিত্র আর কি। ড্রাই সেল এটা হলো কার্বন দণ্ড, কার্বন ইলেকট্রোড এটা, আর উপর দিকটা হলো পজিটিভ, নিচের দিকটা হলো নেগেটিভ, আরেকটা হলো সেপারেটর, এটা কাগজ থাকে বা অন্য কিছু এটা থাকে কাজ। আর এই যে এখানে খয়রি কাজ দেখতে পাচ্ছি এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড ইলেকট্রোড, অ্যামোনিয়াম ক্লোরাইডের তৈরিতে থাকে এটা। এটা হলো জিঙ্ক কেসিং থাকে একটা, আর একটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে, এই গাঢ় পদার্থটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এইভাবে একটা ড্রাই সেল তৈরি করা হয় থাকে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে তড়িৎ কোষে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থে গলিত তরলে বা জলীয় দ্রবণের বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ চালনা না করলে তড়িৎ বিশ্লেষের আয়নগুলো জারণ বিজারণের মাধ্যমে নতুন পদার্থে পরিণত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয় থাকে। এই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলা হয় থাকে। তড়িৎ বিশ্লেষ্য কোষের তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা থাকে। তড়িৎ শক্তি কী হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তর। গ্যালভানিক সেল ভার্সেস ইলেকট্রোলাইটিক সেল। গ্যালভানিক সেলে কী হয়? গ্যালভানিক সেলে এই অ্যানোডটা থেকে নেগেটিভ, ক্যাথোড থেকে পজিটিভ, আর এখানে বাইরে থেকে ভোল্ট মিটার অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে, রাসায়নিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়ে থাকে। এখান থেকে বাইরের কোনো ভোল্ট দেওয়া লাগে না বাইরে থেকে। আর ইলেকট্রোলাইটিক সেলে হয় কি, যেখানে অ্যানোড হলো পজিটিভ, ক্যাথোড হলো নেগেটিভ, আর এখানে বাইরে থেকে ভোল্টেজ দেওয়ার লাগে। এটা হলো ক্যাথোড, এটা অ্যানোড। ক্যাথোডে হলো প্লাম্বাম ডাইঅক্সাইড, এটা হলো পানি বিক্রিয়া করে এখানে 2.1 ভোল্ট উৎপন্ন করতেছে। লেড অ্যাসিড ব্যাটারি, এটা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস দেখব, সুবিধা আর অসুবিধাগুলো। তো লেড অ্যাসিড ব্যাটারির সুবিধাগুলো কী ধরনের? যে লেড অ্যাসিড ব্যাটারিগুলোতে ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি রক্ষণাবেক্ষণ তেমন কিছু করতে হয় না, আর ব্যাটারিগুলো খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় বলে সকলে ক্রয় করে ব্যবহার করতে পারে। লেড অ্যাসিড ব্যাটারির জীবনচক্র দীর্ঘ, অর্থাৎ একবার ক্রয় করলে অনেক বছর চলে। লেড অ্যাসিড ব্যাটারি রিসাইকেলেবল, অর্থাৎ এটি পুনরায় ব্যবহারযোগ্য। বিভিন্ন ক্ষেত্রে যেমন বিভিন্ন শিল্প কারখানায় বিদ্যুতের বিকল্প হিসেবে টেলিকমিউনিকেশন, পাওয়ার সিস্টেম, মোটরযান, ইউপিএস ও ইলেকট্রিক ভেহিকলস ইত্যাদিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। এগুলো সুবিধাগুলো গেল। আর ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী কী? অসুবিধাগুলো, লেড স্টোরেজ ব্যাটারি চার্জবিহীন অবস্থায় দীর্ঘদিন রাখা যায় না। লেড স্টোরেজ ব্যাটারি কম শক্তি ঘনত্ব সম্পন্ন। আর লেড স্টোরেজ ব্যাটারিতে পরিবেশ দূষণকারী লেড ব্যবহৃত হয় বলে এর দ্বারা পরিবেশ দূষণের আশঙ্কা থাকে। আর ব্যাটারিতে তাপমাত্রায় হ্রাস বৃদ্ধিতে প্রভাব ফেলে থাকে এই ব্যাটারিগুলোর উপর। আর এই ব্যাটারিগুলোতে অ্যাসিড ব্যবহৃত হয় বলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই হলো লেড অ্যাসিড ব্যাটারির অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা দেখো, একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, এইটা আর আমরা সকলেই পরিচিত এই ব্যাটারির সাথে। লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যাডভান্টেজেসগুলো কী কী? যেটি অধিক ঘনত্ব সম্পন্ন,
ব্যাটারিগুলো ওজনে হালকা বলে সহজে বহনযোগ্য ব্যাটারিগুলো যে কোনো রিচার্জেবল ব্যাটারির তুলনায় অধিক বৃহৎ পার্থক্য সৃষ্টি করতে পারে লিথিয়াম আয়ন ব্যাটারি। এতে কোনো ক্ষতিকর তরল ব্যবহৃত হয় না বলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই। আর অতি দ্রুত চার্জিত ও চার্জকরণ হয়, এতে বিদ্যুৎ খরচ কম হয়ে থাকে। আর অসুবিধাসমূহ কী কী? মাত্র দুইটা অসুবিধা দেখানো হলেও অনেকগুলো অসুবিধা রয়েছে। অত্যন্ত ব্যয়বহুল, সকলের পক্ষে ক্রয় করা সম্ভব হয় না। লিথিয়াম আয়ন ব্যাটারি নির্দিষ্ট কোনো সাইজের হয় না, বিধায় এটি সব জায়গায় কাজে ব্যবহার করা যায় না। লিথিয়াম আয়ন ব্যাটারি দীর্ঘদিন অব্যবহৃত থাকলে তা আর স্বাভাবিক চার্জে চার্জিত করা যায় না। বড় ধরনের চার্জকরণের শর্ট সার্কিটের আশঙ্কা থাকে। অতিমাত্রায় চার্জিত হওয়া এবং উচ্চ তাপমাত্রায় এর ক্ষমতা হ্রাস পায়। এই হলো লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা আর অসুবিধাগুলো। ফুয়েল সেল। ফুয়েল সেল হলো এক প্রকার গ্যালভানিক সেল। এর বিক্রিয়ক দুইটির মধ্যে একটি হলো হাইড্রোজেন গ্যাস অথবা মিথানল, অপরটি হলো অক্সিজেন গ্যাস। ফুয়েল সেল দুই প্রকার, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল আর একটা মিথানল অক্সিজেন ফুয়েল সেল। এখন একটা ফুয়েল সেলের টেকনোলজিগুলো দেখো। এএফসি অ্যালকাইন ফুয়েল সেল, পিএমএফসি প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, ডিএমএফসি ডাইরেক্ট ম্যানথল ফুয়েল সেল, পিএএফসি ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, এমসিএফসি মল্টেন কার্বনেট ফুয়েল সেল, এসওএফসি সলিড অক্সাইড ফুয়েল সেল। তো এগুলো ইলেকট্রোলাইটগুলো পড়ে নেব আমরা। ইলেকট্রোলাইট, তারপর অপারেটিং টেম্পারেচার কী ধরনের থাকে, তারপর ইলেকট্রিক এফিসিয়েন্সি, ফুয়েল অক্সিডেন্ট আর এনার্জি আউটপুট। সব থেকে বেশি এনার্জি আউটপুট হয় এটাতে। দেখো 200 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট, 2 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট। এটা হয় এমসিএফসিতে, মল্টেন কার্বনেট ফুয়েল সেল। এখন দেখো পিএইচ মিটার। কোনো দ্রবণে নিমজ্জিত করলে যে ইলেকট্রোড বিভবের সৃষ্টি হয় তা দ্রবণের হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রার উপর নির্ভর করে থাকে। আমরা যদি কোনো একটা দ্রবণে একটা ইলেকট্রোড যদি দেই, সেখানে বিভবের সৃষ্টি হয়, সেই বিভবটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর নির্ভর করে থাকে। এই যে একটা পিএইচ মিটারের একটা সিম্পল পিএইচ মিটার চিত্র এখানে। এখন নির্দিষ্ট আয়ন আর বিশেষ নমুনা উপস্থিত, অর্থাৎ এই নমুনাগুলোর মধ্যে, এদিকে নমুনাগুলোর মধ্যে কী কী আয়ন পাওয়া যায় এগুলো এদিকে দেওয়া আছে। এখন দেখো, শিল্প বর্জ্য পানি সমুদ্রের পানিতে পাওয়া যায় NH3 NH4+, এই আয়নটা পাওয়া যায়। রক্ত আর ভূপৃষ্ঠের পানিতে পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড আর HCO3-। জলীয় পানীয় জল, প্রস্রাব, মাটি, শিল্পে আবদ্ধ গ্যাস, এগুলোতে F- আয়ন পাওয়া যায়। শস্য উদ্ভিদ কোষে পাওয়া যায় হলো ব্রোমিন - আয়ন। দুধ, ফার্মাসিউটিক্যালস, এগুলোতে পাওয়া যায় আয়োডিন - আয়ন। আর পানীয় জল, মাটি, সার, এগুলোতে পাওয়া যায় NO3- আয়ন। রক্তের সিরাম, মাটি, পানি, এগুলোতে পাওয়া যায় K+ আয়ন। আর ল্যাবরেটরি দ্রবণ, প্রাকৃতিক পানি, মাটি, এটাতে পাওয়া যায় H+ আয়ন। এই নিয়ে আমাদের লেকচার শেষ। তো তোমাদের যদি আরও কিছু প্রবলেম থাকে বা আরও কিছু তোমাদের ইনপুট করার প্রয়োজন বোধ করো তোমরা, যে আরও কিছু ইনপুট করলে ভালো হতো, তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।